স্বচ্ছ তখন বোকার মতো চোখ মেলে তাকায়, শুধায়, ভালো রাখলে ভালো থাকবেনই বা কেন? কারণ মানুষ যার সাথে ভালো থাকতে চায় তাকে না পেলে অন্য কারোর সাথে মন থেকে ভালো থাকতে পারে না। পারলেও হয়তো পরবর্তীতে মানিয়ে নিতে নিতে ভালো থাকতে হয়। স্বচ্ছ মুহূর্তেই ফের প্রশ্ন ছুড়ে, তুমি কি আমার সঙ্গে ভালো থাকতে চাও না সুহাসিনী? সুহা উত্তর দেয় না। যদি সে বলেও থাকতে চায়, তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ কি তা বিশ্বাস করবে? সুহা নীরব দৃষ্টিতে চেয়ে থাকে কিছুটাক্ষণ, উত্তর দেয় না। কারণ তার ভাবনা মতে স্বচ্ছ হয়তো তাকে সেদিনকার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করে। হয়তো ভাবে সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, না হলে সেদিন ওভাবে জিজ্ঞেস করতো তাকে। অথচ সুহা তো এই স্বচ্ছ নামক মানুষটার এইটুকু ক্ষতির কথাও ভাবতে পারে না, এইটুকু খারাপ হোকও চায় না। সুহা কিভাবে বুঝাবে তা? সুহার মন খারাপ হয় স্বচ্ছ তাকে এমনটা ভাবে ভেবে, তাই তো প্রসঙ্গ পাল্টিয়ে উত্তর করল, মাথা ব্যথা করছে আপনার? তাহলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান। স্বচ্ছ শুধায়, এড়িয়ে যাচ্ছ তুমি? সুহা ক্লান্ত চাহনিতে তাকায়, একটু হেসে বলে, কারণ আপনার খুঁজতে থাকা সেই প্রশ্নের উত্তরটা না পাওয়া অবধি আপনি আমাকে দোষী ভাববেন স্বচ্ছ। অ্যাক্সিডেন্টের পেছনের মানুষটা আমিই ভাববেন। এদিকে আমার কাছেও তো কোনো উপযুক্ত প্রমাণ নেই বলুন। আপাতত আপনার চোখে আমি এক প্রকার খুনি হিসেবেই আছি, তাই না? আর সেই খুনি আপনার সাথে ভালো থাকতে চায়, এটা শুনলে আপনি হাসতেন, ভাবতেন আমি অভিনয় করছি, তাই এড়িয়ে গেলাম। কারণ সত্যিটা বললেও আপনি পাত্তা দিবেন না। স্বচ্ছ মুহূর্তেই শুধায়, তোমায় অবিশ্বাস করিনি আমি, তোমায় খুনিও ভাবিনি সুহাসিনী, ট্রাস্ট মি। সুহা হাসে। এই পর্যায়ে কণ্ঠ রোধ হয়ে আসে, কান্না পায়। নিজেকে বিনা দোষে অভিযুক্ত হিসেবে দেখছে সে। স্বচ্ছ বিনা কারণেই তাকে অভিযুক্ত করে এড়িয়ে যাচ্ছে কি নির্ধারণভাবে। তাহলে এই 1 মাস এতটা ভালোবাসা দেখানোরই কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? সুহা কান্না আটকানো স্বরে উত্তর দেয়, কিন্তু আপনার কাজকর্ম বোঝাচ্ছে যে আপনি আমায় অবিশ্বাসী করছেন স্বচ্ছ। সত্যি বলবো, আমি আপনাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না স্বচ্ছ। আমি মারার হলে আপনাকে সরাসরি মারতাম। আমার স্বভাবে অতটা বেইমানি নেই যে আমি আপনাকে ওভাবে মারতে চাইব। স্বচ্ছ হাত বাড়ায় এবারে। সুহার গালের পাশে এক হাত রেখে বলে, তোমায় তো এই জন্য দোষারোপ করিনি সুহাসিনী। আমি জানি তুমি আমায় মারার কথা ভাবতে পারো না, আমি জানি তুমি আমার ক্ষতি করবে না সুহাসিনী। সুহার এই পর্যায়ে সত্যিই কান্না পেল যেন, চোখ টলমল করে। সুহা নিজেকে এতটা ভঙ্গুর হিসেবে বোধহয় কখনোই কল্পনা করেনি। কখনোই এভাবে কারোর সামনে কেঁদে ফেলা মেয়ে হিসেবে ভাবেনি সে। তবুও কেঁদে দিল, চোখ গড়িয়ে পানি পড়ল। নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপনের জন্যই বলল, আমি সত্যিই আপনার ক্ষতি করতে চাই না স্বচ্ছ, কখনোই চাই না। সেখানে আপনাকে মেরে ফেলার কথাটা ভাবা তো আমার জন্য দুঃসাধ্যময় কাজ। আমি যা করিনি তার জন্য আমি শাস্তি পাচ্ছি, তবুও কেন আমায় শাস্তি পেতে হবে বলুন? তোমায় শাস্তি দেওয়ার কথা ভাবতে পারি না আমি সুহাসিনী, তুমি তো প্রাণ হও আমার। সুহা এই পর্যায়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। উঠে যেতে নিতেই স্বচ্ছ সুহাকে উঠতে দিল না, উল্টো সুহার কোলে মাথা রাখে এগিয়ে। সুহার হাতটা মাথায় রেখে শোধায়, হাত বুলিয়ে দাও, তোমার কান্না সুন্দর বোধ হচ্ছে না সুহাসিনী। সুহা অন্য পাশ ফিরে কান্না থামাতে চায়, চোখ মুছে বলে, আমি এতটা অবহেলা বোধহয় নিতে পারছি না, সত্যিই পারছি না। স্বচ্ছ চোখ বুঝে 2 হাতে সুহার কোমর আঁকড়ে ধরে মাথা রাখে সুহার কোল ঘেঁষে বলে, তোমায় অবহেলা করার সাধ্য নেই আমার। সুহা আচমকাই বলে, আমার সাথে কি গেম খেলছেন? আবারও ভালোবাসার জালে ফাঁসিয়ে চ্যালেঞ্জে বিজয়ী হয়ে পালিয়ে যাবেন, রাইট? 1 মাস নিশ্চয়ই আমাকে আপনার প্রতি দুর্বল করার চেষ্টা চালিয়েছেন, তাই না? স্বচ্ছ এবারে হাসে বলে, তুমিও তো বিশ্বাস করছো না আমায়। আপনি আমার উপস্থিতি পছন্দ করেন না স্বচ্ছ, এড়িয়ে যান আমায়। স্বচ্ছ হাসে, শুধায়, তুমি আজকাল ধরা দিয়ে দিচ্ছ, ছোঁয়ার অধিকার দিচ্ছ নিজ থেকেই, আশেপাশে থাকছো, এড়িয়ে না গেলে তো বিপদ আমারই বলো। সুহা এই পর্যায়ে টান টান গলায় শুধায়, দূরে থাকলেই খুশি? উত্তর আসে, তুমি তো দূরেই থাকতে চাইলে সবটা সময়, তাই সুযোগ দিলাম আপাতত, পরবর্তীতে ছাড় দিব না আর সুহাসিনী। সুহা চুপ থাকে। স্বচ্ছ ততক্ষণে সুহার হাতটা মাথায় চেপে রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, মাথায় হাত বোলাও, বড্ড যন্ত্রণা। আবিরদের বাসা থেকে হুট করেই ছুটিদের বাসায় বিয়ের প্রস্তাব আসলো। বিয়েটা ঠিক করে রেখে ছেলে দেশে ফিরলেই বিয়েটা সম্পন্ন করবে এমনটাই প্রস্তাব রাখা হলো।
ছুটির বাবা মা দুজনেই এই প্রস্তাবে খুশি হলেন। জানেন তারা যে তাদের বোকা মেয়েটি কবে থেকেই এই আবির ছেলেটাকে মন দিয়ে বসে আছে। এতকাল যে এত বিয়ের প্রস্তাব কিংবা পাত্রপক্ষকে উপেক্ষা করে এসেছে তাও যে কেবলই এই আবির ছেলেটার জন্য তা তাদের জানা কথা। তাই তো আবিরদের বাসা থেকে বিয়ের প্রস্তাব পেয়েই খুশি হয় দুজনে। খুশি না হওয়ারও তো কারণ নেই। ছেলে ভালো, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে, পাশাপাশি আয়ও করছে, সুন্দর ফিউচার, তার উপর পাশাপাশি বাসা। মেয়ে যদি দেশেই থাকে তো তাদের কতটা সুবিধা হবে। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মেয়েকে চোখে চোখে দেখতে পারবেন। ছুটির বাবা মা সবটা বুঝে শুনে এক লাফে রাজি হতে গিয়েও শুধুমাত্র মেয়ের মত নেওয়ার জন্যই ওনারা কিছু জানালেন না শেষমেশ। অবশেষে ছুটির বাবা তোফায়েল আহমেদ যখন বাড়ি ফিরলেন তখন আস্তে ধীরে এই ছুটিকে সবটা খুলে বললেন। ভাবলেন তার মেয়ে খুশিতে এক লাফ মেরে জানাবে যে সে রাজি, অথচ ঘটল ভিন্নটাই। তোফায়েল আহমেদের আশায় এক বালতি জল ঢেলে দিয়েই ছুটি জানায় সে আবির ভাইকে পছন্দ করে না, আবিরকে সে বিয়েও করতে চায় না। আকস্মিক এই উত্তরটার পরেও ছুটির মা খুব বুঝালো ছুটিকে, কিন্তু বিশেষ লাভ হয়নি। ছুটি নিজের সিদ্ধান্তেই স্থির থাকলো। উল্টে জানালো মাসখানেকের মধ্যেই সে বিয়ে করবে, তাও অন্য ছেলেকে। বাবা মা যেন পাত্র দেখে তার জন্য। আকস্মিক ছুটির এহেন সিদ্ধান্তে তার পরিবার বিস্মিত হলেও মেনে নিল। ইনিয়ে বিনিয়ে আবিরের পরিবারকে জানালো যে ছুটি রাজি নয় বিয়েটায়। ব্যাস, এই খবরটা পৌঁছে গেল আবিরের কানেও। আবির ততক্ষণে রেগে আগুন। দুইবার বিয়ের প্রস্তাবে না করেছে ছুটি। আবির সে অপমান সহ্য করতে না পেরে হুড়মুড় করে কল দেয় ছুটিকে। অপর পাশ থেকে কল রিসিপ্ট না হওয়াতে রাগ দ্বিগুণ হয় তার। অবশেষে শেষমেশ যখন রিসিপ্ট হয় তখনই রাগে ধমক মেরে বলে, ভাব দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি, অবহেলা দেখাচ্ছিস। এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস, নাকি অন্য কাউকে ভালো লেগেছে, আমার প্রতি আর মন টানছে না তাই তো? আজ শহরে রোদ উঠেছিল কড়া ভাবেই। গরমে নাজেহাল অবস্থা। ভ্যাপসা গরমে সারাদিন ঘামে নাজেহাল অবস্থা হলেও রাতে স্বস্তি মিলেছে এক পশলা বৃষ্টির মাধ্যমে। ছুটি অবশ্য সেই বৃষ্টিতে রাতের আকাশ মাতিয়ে ভিজে এলো। আজ অনেকটা দিন পর আবারও ঝুম বৃষ্টিতে গা ভেজাচ্ছে সে। আজ অনেক দিন পর আবারও বর্ষণের প্রতিটা কণা তাকে ছুঁয়ে যাচ্ছে তারই চোখে অশ্রুকণার সঙ্গে। ছুটি মনে পড়ে সর্বশেষ বৃষ্টি ভেজার মুহূর্তটুকু। আবির ভাইও ছিল সেদিন, খুব শাসিয়েছিল, সাথে নিজের পরনের ব্লেজারটাও খুলে দিয়েছিল। ছুটি তাচ্ছিল্য করেই হাসি এবার। যাকে চেয়েছিল তাকে তো পেলই না, উল্টে তার ব্লেজারটা তার কাছে থেকে গেল। সেদিন যে আবির ভাইকে সে দেখলো, এরপর আর দেখা হলো না মানুষটাকে। এরপর আর সরাসরি দাঁড়িয়ে কথা বলা হলো না। ছুটি বৃষ্টি শেষে ভিজে ছুপছুপে হয়ে যখন বাসে ফিরল তখনই ভেজা গায়ে থাকা অবস্থাতেই দেখতে পেল ফোনে অনেকগুলো কল এসেছিল, তাও আবিরেরই। হয়তো বিয়ের প্রস্তাবের প্রত্যাখ্যানের বিষয়টা এতক্ষণে কানে গিয়েছে, নয়তো এতগুলো কল দিত। ছুটি কল রিসিপ্ট করে। কিছু বলার আগেই উপাস থেকে ধমকের সুরে কথা আসে। ছুটি এবারে হাসে, আরাম করে ভেজা গায়ে গিয়ে ব্যালকনিতে বসে। পরপরই উত্তরে বলে, আবির ভাই, আপনাদের প্রস্তাব না করেছি তাই গায়ে লেগেছে খুব। তবে একটা সত্যি বলে, আপনার বন্ধুরা বোধহয় সবই সেম সেম, তাই না? অপর পাশ থেকে আবির রেগে উত্তর করে, তুই আমার বন্ধুদের কয়েকজনকে চিনিস, আর একজনকে চিনে কথাটা বলেছিস। ছুটি ফের হাসে, উত্তর করে, যে দুজনকে চিনি সেই দুজন একজনও এমন ভুল করেছিল অতীতে। সোয়া প্রস্তাব নাকচ করতে ইগোতে লেগেছিল আপনার বন্ধুর, যার কারণে সোয়াকে প্রেমে ফাঁসিয়ে বিয়েটা করে প্রতিশোধ দিয়েছিল। আমার মনে হয় আপনিও বোধহয় একই কারণে এমন রেগে আছেন এই মুহূর্তে, তাই না? আমির এই মুহূর্তে এসে রাগ থামিয়ে শান্ত হয়ে গেল। ছুটি তাকে স্বচ্ছ সঙ্গে তুলনা করছে কেন? নিশ্চয়ই এমনি এমনি নয়। আমি হুট করেই আবিষ্কার করলো এতকাল সে যে ভয়টা পেয়েছিল তাই যেন সত্যি। ছুটি সত্যিই পাল্টে যাচ্ছে, সত্যিই ছুটি দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে এসে আবিরের মনে হয় ছুটি সত্যিই তাকে আর চায় না। আবির নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়েই গম্ভীর স্বরে বলে, আমাকে তোর সচ্চর মতো মনে হচ্ছে। কেন ছুটি, কেন মনে হচ্ছে আমি বিয়ে নিয়েও হ্যাঙ্গামো করেছি? ছুটি এই পর্যায়ে চোখ বুঝে ফোন কানে নিয়ে একগুচ্ছ অভিযোগ ঢেলে বলে ওঠে, আপনাকে তো স্বচ্ছ বাড়ি থেকেও জঘন্য মনে হয় আমার। অন্তত আপনার বোন এমন একজন মেয়ের অনুভূতি নিয়ে খেলেছে যে মেয়েটা তখনও ওনার প্রতি অনুভূতি জন্মানে, শুধু প্রস্তাব নাকচ করেছিল মেয়েটা। বিনিময়ে উনি মেয়েটার মনে তার জন্য অনুভূতির জন্ম দিয়ে প্রতিশোধ নিয়েছিল কেবল। আর আপনি
যে মেয়েটা আপনার প্রতি এতটা অনুভূতির প্রবল, এতটা সময় যাবৎ আপনার প্রতি দুর্বল, আপনি নিজে জানে সে কতটা পাগল ছিল আপনার জন্য। আর আপনি আপনি স্বার্থ পূরণের জন্য অনুভূতিটাকে ব্যবহার করেছিলেন। খুব জঘন্য নয় বলুন? আবির বিস্ময় নিয়ে তাকায় এবারে। সে ব্যবহার করেছে, সত্যিই ব্যবহার করেছে, কিন্তু সত্যিটা তো হলো সে ব্যবহার করেনি। উল্টে অনেক আগ থেকেই সে ছুটিকে ভালোবেসেছিল, শুধু প্রকাশ করেনি। সাদাফ যখন ছুটির অনুভূতিটাকে ব্যবহার করতে বলেছিল তখনও তো সে এসবে রাজি হয়নি। তাহলে ছুটি এই কথাটা কেন বলল তাকে? আবির মুহূর্তেই শুধালো। আমি ব্যবহার করেছি তোর অনুভূতিকে। ছুটি কঠিন স্বরে উত্তর করে। জানি না, নিজেকে প্রশ্ন করুন। আবিরের এই মুহূর্তে অসহায় লাগে। কোথাও যে ছুটি তাকে ভুল বুঝছে তা তো সে বুঝতে পারছে, কিন্তু কোন বিষয়ে? সে তো এমন কিছু করেনি। আবির দীর্ঘশ্বাস ফেলে, বোঝানোর ন্যায় বলে, আমি তোর অনুভূতিকে ব্যবহার করিনি ছুটি, বরং যখন তোর অনুভূতি ব্যবহারের জন্য সাফাত আমার বলেছিল তখন আমি তার বিরুদ্ধেই বলেছিলাম। তুই একটা গর্ববোধ ছুটি, আজে বাজে কিছু ভেবে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবি না। আমি খুব জেদি আবির ভাই, শুধু আপনার ক্ষেত্রে আমি বোকা ছিলাম। মনে হতো আমার মতো নরম মনের সহসল মেয়ে বুঝি দুনিয়াতেই নেই, কিন্তু কিছু ক্ষেত্রে আমি অতিরিক্ত জেদিও আবির ভাই। আপনার হয়তো ধারণা নেই আমার জেদ কতটুকু। আবির শুধায়। কতটুকু? ছুটি তাচ্ছিল্য নিয়ে হাসে, উত্তর করে, কোনো একদিন দেখতে পাবেন। তার আগে বলুন, আমার নিয়ে উপহাস করে লাভটা কী হচ্ছে আপনার? আমি নিশ্চয়ই কোনোদিন আপনার ক্ষতি করিনি। আবির এই পর্যায়ে শক্ত স্বরে উত্তর করে, আমি তোকে ইগনোর করেছি বারবার, এটা সঠিক, তবে উপহাস করিনি কখনো ছুটি। ছুটি হেসে উত্তর করে এবারে, এই যে কন্টিনিউয়াসলি করছেন, এখনও করছেন। করেছি? কিভাবে জানেন আপনি? আবিরের মেজাজ খারাপ লাগে যেন এবারে। এই মেয়েটাকে সহজ সরল ভাবা বোধহয় ভুল ছিল তার। নয়তো এতগুলো দিন লুকিয়ে লুকিয়ে তার উপর রাগ পুষত, সরাসরি কিছু না বলে ভুল বুঝত, এভাবে বদলে যেত। আবির দাঁতে দাঁত চাপে এবারে বলে, জানি না বললেই জিজ্ঞেস করেছি, কথা ঘুরাবি না। তোর মতো ঘুরানো পেঁচানো কথা আমি বলি না। আজকেই তোর ঘুরানো পেঁচানো কথার অর্থ বুঝতে আমার কষ্ট হয়। ঘুরানো পেঁচানো তাও ঠিক আছে আবির ভাই, কিন্তু ভেতরে এক বাইরে আর এক হলে তখন কি করে মেনে নেওয়া যায় বলুন? মানে? ছুটি শ্বাস টানে, কিছুটা সময় চুপ থেকে ভেবে চিনতে হুট করে বলে, কিছু না, ভালো থাকুন, যাকে ভালোবাসেন তাকে নিয়ে সুখে থাকুন। এ প্রার্থনাই করি আবির ভাই। আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে হাসির পাত্র বানান তো শেষ, তাই না? উপাসটা অনেকটাই করলেন বন্ধুদের সাথে নিয়ে, এবার ছাড় দিন আমার এসব থেকে। আর হ্যাঁ, একটি অনুরোধ, আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না, এই অনুরোধটুকু রাখবেন প্লিজ। কতটুকু বলেই ছুটি কল রেখে দিল। বোধহয় ওপাশ থেকে আবারও কল আসবে, বোধহয় না, অবশ্যই আসবে। ছুটি তা জেনেই মুহূর্তের মধ্যে আবিরকে ব্লক লিস্টে ফেলল। যত জায়গায় যোগাযোগ করার পথ থাকে সব কিছু থেকে এসে আবিরকে ব্লক করলো। পর মুহূর্তেই সিদ্ধান্ত নিল সে এই শহর থেকেও হারিয়ে যাবে। এই শহরও তো তার কাছে বিষাক্ত ঠেকে, প্রতিটা নিঃশ্বাস বিষাক্ত ঠেকে। ভোরের দিকে সুহার যখন ঘুম ভাঙল, চোখ গেল স্বচ্ছর দিকে। টের পায় স্বচ্ছর এক হাত আঁকড়ে আছে তার পিঠ, জড়িয়ে রেখেছে। স্বচ্ছর সাথে এতগুলো দিন একসাথে ঘুমালেও স্বচ্ছ কখনো তাকে এভাবে জড়িয়ে ধরেনি। জ্বালিয়েছে ঠিক, তবে সুহার রাগের কাছে হার মেনে কখনো সুহাকে জড়িয়ে ধরার সাহসই করে ওঠেনি হয়তো। আর যখনই সুহা এই প্রথম সুযোগ দিল, তখনই আজ এই প্রথম স্বচ্ছ তাকে জড়িয়ে ঘুমিয়েছিল। ইচ্ছে করিয়ে জড়িয়ে রেখে ঘুমানোর সময় বলেছিল, তুমি চাইলে কাছে আসতে, তাই এতটুকু কাছে টানা যায়। ভাবলাম সুহাসিনী, তুমি যদি চাও আর একটু বেশি কাছে টানতে পারি, তবে সেটা দ্বিতীয়বার আপনাকে আমার ঘরে আনার পর ম্যাম। সুহা ফ্যালফেল করে চেয়েছিল ওই মুহূর্তে, আর সে তাকানো দেখেই স্বচ্ছ মুচকি হাসে। সুহার কপালে চুমু এঁকে বলে, একবার বিয়ের অনুষ্ঠান মিস করেছি, তাই বলে বিয়ে ফিল না করেই বাসর সেরে ফেলবো? অতটাও অমানবিক নই সুহাসিনী, নয়তো তোমার সম্মতি পেয়ে সঙ্গে সঙ্গেই কাছে টানতাম। সুহার ওই মুহূর্তে কান মুখ গরম হয়ে এলো যেন। ছি, স্বচ্ছ কি বুঝালো? সে বাসর করতে মরিয়া হয়ে আছে নাকি? নাকি সে স্বচ্ছকে বলেছে এমন কিছু? ছি, স্বচ্ছ এটা বলতে পারলো? সুহার রাগ হয়, রেগে কিছু বলতে যেতেই স্বচ্ছ হাসে, ফের বলে, এভাবে রেগে তাকিয়ে পাগল করে দাও সুহাসিনী, বারবার মাথার ভেতর
তোমার রাগকে লজ্জায় পরিণত করার কৌশল আনতে বাধ্য করো। যাই হোক, তোমার হারামি দাদাজানকে রাজি করিয়েই বাসরটা সেরে ফেলবো সুহাসিনী। আমি খুবই অপেক্ষা করে আছি। সোহা মরতেই নাক মুখ কুচকালো, বলে। ছি, স্বচ্ছ এই পর্যায়ে চাপা হেসেছিল, বলে। কার যেন খুব অভিযোগ আমি তাকে এড়িয়ে যাই বলে, দূরে দূরে রাখছি বলে। কে যেন এটাকে শাস্তি হিসেবে নিয়ে কান্না করছিল। তাছাড়া কে যেন হসপিটালে চুমুর শোধবোধও করতে বলেছিল আমায়। তো করতে হবে না চুমুর শোধবোধ, ভালোবাসার শোধবোধ। সোহা এরপর আর উত্তর করেনি যেন। চোখ মুখ খিচে চোখ বন্ধ করে নিল। না হয় এই ছেলে আর কি যে বকবক করবে জানা নেই। সোহা কাল রাতের কথাগুলো ভেবেই শুকনো ঢোক গিলে তাকায় স্বচ্ছর দিকে। তখনও চোখ বুঝে আছে স্বচ্ছ। তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে ঠেকেছে স্বচ্ছর গলায় মুখে। সোহা এক হাতে চুলগুলো স্বচ্ছর চোখ মুখ থেকে সরানোর চেষ্টা চালায়, অথচ পর মুহূর্তেই মনে হয় এই দৃশ্যটি তার দেখা অন্যতম সুন্দর একটি দৃশ্য। চোখ বুঝে আছে ছেলেটা। সোহা নড়চড় করতে গিয়েও করে না, চুল সরাতে গিয়েও সরায় না। চুপচাপ ঘুম ঘুম চোখে দেখতে থাকে স্বচ্ছকে। মুখে আলতো খোঁচা খোঁচা দাড়ি যেন আরো সুন্দর বোধ হয়। মুহূর্তেই তার বোধ হয় এই ছেলেটা সত্যিই সুন্দর, সত্যি এই ছেলেটা সুদর্শন। সোহা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সুদর্শন পুরুষটার দিকে। ছুটির সাথে যোগাযোগ হয়ে ওঠেনি সপ্তাহ খানেকের উপরে। সবকিছু থেকে আবিরকে ব্লক করেছে তো করেছে, পরপরই সব অ্যাকাউন্ট ডিলিট করে হারিয়ে গিয়েছে। আবির অনেক খোঁজ করেও যখন ছুটির খোঁজ মেলাতে পারল না, তখন পুরাতন কৌশল অনুযায়ী নিজের কাজিনদেরই কাজে লাগালো। কিন্তু কাজ হলো না। ছুটিরা নাকি বাসাতেও নেই। আবির বিস্মিত হয়, ছুটি এতটা জেদি হতে পারে, বিশেষ করে তার ক্ষেত্রে। যে আবির বলতে সে এতটা পাগল ছিল, সে আবিরকেই সে এতটা তুচ্ছতাচ্ছিল্য করছে। এটা যেন আবিরের কাছে অবিশ্বাস্য ঠেকে মাঝে মাঝে। কফির মগে চুমুক বসিয়ে নিধি আর সাদাফের দিকে তাকায় সে। দুজনকে এক মগে চুমুক বসাতে দেখে মুখ কুচকে বলে, একটা মেয়ে, কেবল একটা মেয়ে আমার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, আর তোর বসে বসে আমার দুঃখ দেখছিস? স্বার্থপর বন্ধু তোরা। সাদাফ মুখ কুচকালো আবিরের কথা শুনে। কফির মগে চুমুক বসিয়ে সেও আরাম করে বলে, তোমার মনে এক বাইরে এক, বুঝলে কি করে সেই মেয়ে? মনে মনে যে ভালোবাসে এসেছো, তাই এতকাল বলনি কেন তা? এখন ভুল বুঝে বসে আছে। আবির দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর জন্যই শালা। অনুভূতি ব্যবহারের প্রসঙ্গ নয়তো আসতোই না। ও বোধহয় তোর সেই প্রস্তাবটাই কারোর থেকে শুনে নিয়েছে, নয়তো ও কেবল ওর অনুভূতি আমি ব্যবহার করেছি। সাদাফও সঙ্গে সঙ্গে উত্তর করে, আসলেই তো ব্যবহার করছিলি। আমরা বলার পর তুই নাটক করলি কেন হারামি? আবির তখন দীর্ঘশ্বাস ছাড়ে, ঠোঁট চেপে উত্তর করে, ওটা নাটক না, সত্যিই আমি ভালোবাসতাম ওকে, কিন্তু প্রকাশটা করেছি তোদের কথাতে। ভাবলাম যে কোনো একভাবে প্রকাশ পেলেই তো হচ্ছে, আজ হোক বা কাল হোক এমনিতেও তো প্রকাশ করব। সাদাফ সঙ্গে সঙ্গে দাঁত কেলিয়ে হাসে, বলে, এই যে আমাদের থেকে লুকিয়ে গেলি, এর শাস্তি একেবারেই ফাইন হয়েছে। তোর বউ ভেগে যাক কারোর সাথে, তাও দুঃখ করব না। শালা কত বড় মির্জাফর যে এক মেয়েকে এতদিন ধরে ভালোবাসছিলি আর আমাদেরকে বলিসনি। তুই বন্ধু ভাবিস তো আমাদের? তোরা যা হারামি, এই কারণেই বলিনি। আবির কথাটা বলেই বিরক্ত হয়ে চলে যায়। অপরদিকে সাদাফ হাঁ হুতাশ করতে করতে নিধির দিকে তাকায়, বলে, আমি হারামি? এই নিধি, তুই বল আমি হারামি? ও আমার এটা কথা বলতে পারলো? নিধিও দাঁতে দাঁত চেপে উত্তর করে, না, তুই তো মহান। তোর মতো ভালো ছেলে দুনিয়ায় আছে? সাদাফ যেন খুশি হয়, হেসে শুধায়, তবে তোর বাপ হলো চরম লেভেলের হারামি, স্বচ্ছ বিয়ে করে ফেলছে আবিরও এক লাইনে। আমি সে কত বছর আগে থেকেই প্রেম করেও বিয়ে করতে পারছি না। তোর বাপের জন্য বয়স তো হচ্ছে নাকি? নিধি এই পর্যায়ে সিরিয়াসভাবে চাইল, বলে, আব্বু তো কোনো কালেই মানবে না, তাই বলে কি কখনোই বিয়ে করবি না আমায়? সাদাফ মজা করেই বলে, এবারে করব না। তোরা বড়লোক মানুষ, পরে বলবে ওনাদের সহজ সরল মেয়েটাকে আমি ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি। এইসব বলে যদি কেস মামলা দিয়ে দেয়, নিশ্চয়তা আছে নাকি? নিধি এবারে রেগে তাকায়,
যেন সাদাফের গলা চেপে ধরবে। ধারালো চাহনিতে বলে, বিয়ের বয়স পেরিয়ে এসেছি, শুধু তুই বিয়ে করবি বলে। এখন যদি বিয়ে না করিস তাহলে কিন্তু। কি করবি, মেরে দিবি? তৎক্ষণাৎ নিধির গলা চেপে ধরে সাদাফের। রেগে বলে, মেরে ফেলবো। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর। একটা লোক ওখানে পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত ব্যথিত হয়ে আছে। পা দুটোতে বেশ মারার কারণে উঠে দাঁড়াতে পারছে না যেন। স্বচ্ছ 2 পা এগিয়ে যায়, ভেঙে থাকা পা দুটোতে হাত বুলাতে বুলাতে বলে, এতকাল ভাবলে আমি আর দেশে ফিরব না, ছন্ন ছাড়া হয়ে কাটিয়ে দিব, সংসারী হব না, বিজনেস নাক গলাবো না, বিজনেস সবটাই তোমার থাকবে তাহলে। কিন্তু যখনই দেখলে আমি তো সংসারী হয়ে যাচ্ছি, বউ বাচ্চা নিয়ে সংসার করে এখানেই থাকারই প্ল্যান করে ফেলছি, তখনই সোজা মেরে ফেলতে চাইলে আমার চাচ্চু। সেদিন যদি আমি মরে যেতাম বা আমার বউটা মরে যেত, তোমার এতটা সাহস কি করে হলো চাচ্চু? আমার বউকে সহ তুমি মেরে ফেলতে চেয়েছো চাচ্চু? ও কি করেছে তোমার? সারোয়ার সাহেব ধীর নজরে তাকান। রাগে ওনার গা জ্বলছে যেন। ইচ্ছে হচ্ছে স্বচ্ছকে এই মুহূর্তেই মেরে ফেলতে, কিন্তু পারলেন না তা। বললেন, কিছু কইনি আমি। স্বচ্ছ হাসে বলে, করেছো। আমার কাছে প্রুফ আছে চাচ্চু, শুধু থানা পুলিশে জড়াচ্ছি না তোমায়, পরিবারের কথা ভেবে। সারোয়ার সাহেব আবারও জেদ নিয়ে বলেন, আমি সত্যিই কিছু কইনি। স্বচ্ছ ফের হাসে, উত্তর করে, তুমি সেই ট্রাক ড্রাইভারকে কল করেছে, টাকা দিয়েছো, সব প্রুফ আছে চাচ্ছু, সব। কেন নাটক করেছো বলো? সারোয়ার সাহেব এবারে চোখ গরম করে তাকায়, ধমকে বলে, স্বচ্ছ। স্বচ্ছ ফের হাসে, উত্তর করে, চোখ গরম করলে সত্যিটা মিথ্যে হবে? তোমায় কত ভালোবাসতাম বলো তো, সেই তুমি আমায় একটু ভালোবাসতে না, মানতে কষ্ট হচ্ছে। চাইলে বলতেই পারতে যে বিজনেসে নাক গলাবি না, গলাতাম না, বউ নিয়ে চলে যেতাম দেশের বাইরে। তুমি তো এমনটা নাও করলে পারতে চাচ্ছু। স্বচ্ছ তখন বাইরে থেকে এসেছে, ঘামে চিপচিপে হয়ে লেপটে আছে শার্টটা, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। চোখ মুখ দেখে বোঝা যায় সে খুব ক্লান্ত। স্বচ্ছ বাসে এসে গায়ে লিয়ে দিল বিছানায়। পরপরে অনুভব হয় পাশে এসে বসেছে সুহা। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই চোখ মেলে তাকায়। সুহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শোধায়, কি চুমু খাবে? সুহা মুহূর্তে রেগে থাকায়, একটু তাকাতেও শান্তি নেই লোকের জন্য। জেদি স্বরে শোধায়, সব সময় কি এইসবই ভাবেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ ঠোঁট এলিয়ে হেসে বলে, তুমি যেভাবে তাকিয়ে আছো এসবই মাথায় আসে। সুহা অন্যদিকে ফিরে উঠে দাঁড়ায়, রেগে বলে, মাথাটাও স্বচ্ছ না। কথাটা বলেই পা বাড়ায় সে। একটা গাড়ি আর তোয়ালে নিয়ে যায় ওয়াশরুমে, একটা শাড়ি আর তোয়ালে নিয়ে যায় ওয়াশরুমে গোসলের উদ্দেশ্যে। স্বচ্ছ সেদিক পানে একবার তাকিয়েই হাসে। পর মুহূর্তেই কিছুক্ষণ গড়াগড়ি করে পা বাড়ায় ছাদের দিকে। সোহার পরনে আজ শাড়ি, গোলাপি রঙের শাড়িকে হালকা সাদা রঙের কাজ। সুহাকে অবশ্য শাড়িটাই সুন্দর মানাচ্ছে, একদম মিষ্টি এক বউ লাগছে। সোহা যখন শাড়িটা পরে সর্বপ্রথম রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো, তখনই এগিয়ে এলো সিয়া। উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, তোমায় কি সুন্দর দেখাচ্ছে ভাবি, ভাইয়া দেখেছে? ও ভাইয়া তো সাদে, ডেকে আনি ভাবি। সোহা হাসি মৃদু বলে, এতটা খুশি কেন আজ? কি ব্যাপার শুনি শিয়া বুড়ি? সিয়া এই পর্যায়ে লাজুক হাসে, উত্তরে কিছুই বলে না, তবে পর মুহূর্তেই বলে ওঠে, তোমাকে সুন্দর দেখাচ্ছে, সত্যি সুন্দর দেখাচ্ছে ভাবি। খুব জলদি জলদি ফুপু হওয়ার আনন্দটাও দিয়ে দাও দেখি। সোহা সিয়ার গালে হাত রেখে শুধায়, তাই নাকি? পিচ্চি থেকে দেখছি বড় হয়ে যাচ্ছে শিয়া বুড়ি। সিয়া হাসে বলে, তোমার বন্ধুকে দেখলাম নিচে দাঁড়িয়ে আছে, কি যেন নাম? সাত। প্রতিদিনই দেখি দাঁড়িয়ে থাকে, কেন থাকে বলো তো? তা তো ঠিক জানি না। আমি যখন প্রশ্ন করি তখনই তোতলানো স্বরে উত্তর করে। তুমি কি জানো ছেলেদের তোতলানোর মানে কি? সোহা ভ্রুকুচকে বলে, কি? সিয়া তখন অভিজ্ঞদের ন্যায় শোধালো, কোনো ছেলে তোমার সামনে দাঁড়িয়ে তোতলাচ্ছে মানে সে কোনো বিষয় অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে, বুঝলে? হতে পারে না সে তোমার প্রতি দুর্বল বলেই তোমার সামনে কথা বলতে তোতলায়। সোহা ভাবে সাদ তো রাহাকে পছন্দ করে। সিয়া বোধহয় ভুল ভাবছে, হয়তো সিয়া সাদকে পছন্দ করে।
সোহা কি বলে দিবে সাদ যে রাহাকে পছন্দ করে? সোহা ভাবতে ভাবতেই আনমনে শুধায়। হতেই পারে, তবে সাথ তো। সিয়া বলে। কি? সোহা পর মুহূর্তেই ভাবে সিয়া যদি মন খারাপ করে, তাই আর বলে না, উল্টো বলে, কিছু নয়, আমি বরং তোমার ভাইয়ের কাছে যাই। সঙ্গে সঙ্গে পেছন থেকে শোনা গেল গম্ভীর পুরুষালী স্বর। যেতে হবে না, চলে এসেছি। সোহা আনমনে বলে। হুম। স্বচ্ছ তাকিয়ে দেখে তার শাড়ি পরিহিতা বউটিকে। নজর যেন সরে না। ভেজা চুলগুলো খোলা, টপ টপ করে পানি গড়াচ্ছে। স্নিগ্ধ মুখশ্রী, সাথে গোলাপি সুতির শাড়িটা যেন একদম বউ বউ। স্বচ্ছ ইচ্ছে হয় এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরতে এই মেয়েটাকে, কিন্তু ধরে না, বরং বলে, শাড়ি পরলে ভুলেও ছাদে যাবে না, আমি ছাদে থাকলেও যাবে না, মনে থাকবে। সোহা হাসে, বলে, ইনসিকিউর ফিল করছেন? স্বচ্ছ এবারে ভ্রু চাই। ইনসিকিউর শব্দটা তো রোহানও ব্যবহার করেছিল। স্বচ্ছ তা মনে করেই টান টান স্বরে জানায়। তোমার সে তথাকথিত প্রেমিকও একই কথাই বলল, ইনসিকিউর ফিল করছি নাকি আমি। দুইজনের শব্দভাণ্ডারও মিল আছে দেখছি। কথাটা বলেই স্বচ্ছ রুমে এলো। সোহার মন খারাপ হয় ফের। স্বচ্ছ এখনো ভুল বুঝছে, এখনো। সোহা কতটা ফুরফুরে মেজাজে আজ শাড়ি পরেছিল, কতটা আনন্দিত ছিল। সব আনন্দকে মাটি করতে স্বচ্ছর 1 মিনিটও সময় লাগে না যেন। সোহা পিছু পিছু রুমে আসে, দৃঢ় জবাবে বলে, ভুল বুঝছেন স্বচ্ছ, সে আমার প্রেমিক নয়। স্বচ্ছ এবারে তাকাই কেমন করে। সোহা বুঝে ওঠে না, একটা ছেলে একটু আগে কত ভালোভাবে কথা বলছিল, আর এখন কি হলো? সোহা বোঝার চেষ্টা চালাতেই স্বচ্ছ বলে, হাসছিলে কেন তাহলে সেদিন ওর সাথে? রাহার জন্মদিনে এত ছেলে থাকতে ও কেন ইনভাইটেশন পেল? কি হলো বলো? সোহা ছোট শ্বাস টানে, স্বচ্ছর সামনাসামনি দাঁড়িয়ে বলে, স্বচ্ছ, আপনি সত্যি একটা বাচ্চা ছেলে। একটা মেয়ে 4টা বছর আপনার জন্য অপেক্ষায় ছিল। 4টা বছর সে আপনি বিনা অন্য কাউকে বিয়ে করতে চায়নি। আপনার কেন মনে হয় যে আমি রোহানকে ভালোবাসবো? দেখছেন কখনো ওনার জন্য ভালোবাসা আমার চোখে? স্বচ্ছ এবারে আচমকাই কোমর জড়িয়ে ধরে সোহার, কাছে টানে, কিছুটা ঝুঁকে বলে, তবু আমার পছন্দ নয়। যে ছেলে তোমায় চাই সে ছেলের আশেপাশে থাকবেই বা কেন তুমি? সোহা এবারে উত্তরে বলে, রোহান আমায় পছন্দ করে প্রথম দিকে, এটা সঠিক ছিল স্বচ্ছ। তবে আপনি আসার পর এই যে বিয়ের প্রস্তাব দেওয়ার কথাবার্তা যা আপনার বাবার থেকে শুনেছেন বা বিভিন্নভাবে শুনেছেন, সেসব মিথ্যা বা নাটক ছিল। যেমনটা প্রথমবার আপনাদের বাসায় এঙ্গেজমেন্টের একটা নাটক হয়েছিল আপনার আব্বু আম্মুর কথাতে, তেমনই এক প্রকার রোহান সাহায্য করেছিল ওসব, যাতে আপনি আরেকটু অনুভূতিপ্রবণ হন। এবং যেদিন ওনাকে মারলেন সেদিনও মেবি বড় বড় স্বরে এটাই উনি জানাচ্ছিলেন যে উনি আমাকে ভালোবাসেন, আর আপনি নাকি নাক ফুলিয়ে উঠে রেগে মারধর করছিলেন বারবার। যতই আপনাকে বলা হচ্ছিল ততই তাণ্ডব করছিলেন, মুখ খারাপ করছিলেন। আপনাকে এসব বলে জ্বালাতে নাকি ওনার অনেক ভালোই লাগছিল, এইসবই বলছিল। পরে বলল কেমন জ্বলে ওঠেন আপনি, তার সরাসরি দেখব কিনা। আমি কিছুই উত্তর করলাম না, তার আগেই উনি আপনাকে কল দিলেন, কত কথা বললেন, আর আপনি তো রেগে রেগে কথা শুনছিলেন, কথা শোনাচ্ছিলেন, সাথে কিছু গালি ছুটছিলেন। আমি আপনার সেসব কাণ্ডকারখানা শুনে হাসছিলাম। সত্যি বলতে হাসি চলে আসছিল। একটা ছেলে কতটা বাচ্চা হলে এমন বাচ্চামো দেখাতে পারে কেউ বলছে, আর আপনিও বিশ্বাস করে নিলেন। কতটা বোকা ভাবুন। প্রথমে সাদকে মারধর করলেন, পরে রোহানকে। এখন বলুন, হাসা কি অন্যায় হয়েছে সেদিন আমার? আপনাকে নিয়েই তো হাসলাম। স্বচ্ছ গলে না তবুও, মুখ তখনও কঠিন। সোহাকে সেভাবে জড়িয়ে রেখেই বলে, ডিভোর্স লেটার যে পাঠালে, 4 বছর যাবৎ ভালোবাসলে, ডিভোর্স লেটার পাঠানোর সাহস হলো কি করে? ওটা দাদাজান করেছে। দাদাজান ব্যতীত বাকি সবাই, আমি, সিও, আপনার আব্বু আম্মু, রাহা, সবাই এই বিয়েটার পক্ষে ছিলাম স্বচ্ছ। মুখে যাই বলি। স্বচ্ছ এবারে ভ্রু উঁচিয়ে বলে, শুধুই জ্বালিয়েছ। প্রাপ্য ছিল আপনার ওটা। যাই হোক, ওই রোহানকে আমার পছন্দ নয়, দূরে থাকবে ওর থেকে। আর তোমার ভিলেন দাদাজান এখনও চাল চেলে যাচ্ছে। রোহানের ওই বেহায়া পরিবার তোমাদের বাড়ি গিয়েছিল কেন? সোহা উত্তর দেয়, রাহাকে দেখতে। ওনারা নাকি রাহার সাথে রোহানের বিয়েটা দিতে চাইছেন। স্বচ্ছ এবারে দাঁতে দাঁত চেপে শোধায়, শালা, বড় বোনকে না পেয়ে এবার ছোট বোনের দিকে হাত বাড়াচ্ছে। মেরে ওর হাত যদি না ভেঙে দেই। সব কিছুতে মারপিট আসে কেন? পারিবারিক আলাপ হচ্ছে, বিয়েটা তো হয়ে যাচ্ছে না।
আর আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে রাহার বিয়েটা দাদাজান এখানে ঠিক করেন তা নিয়ে, বুঝলেন? এবার শান্ত হন। স্বচ্ছ শান্ত হয় যেন, সুহার দিকে তাকায় এবারে প্রেম নজরে, কিছুটা ঝোঁকে ঠোঁট বসায় সুহার কপালে, বলে হলাম শান্ত। সরি ভুল বোঝার জন্য। প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্টটা রোহান করিয়েছিল, আর কেন জানি না তোমায় ছাদে কথা বলতে দেখে মনে হয়েছিল তুমিও ওকে ভালোবাসো। মূলত ও কথাগুলো বলেছিলই ওভাবে। সুহা ফের বলে কথাগুলো উনি আমার সামনেই আপনাকে ফোনে বলেছিল। দেখাচ্ছিল আপনার ভাষা কেমন চেঞ্জ হয়ে যায়, আর আমার সম্পর্কে বললেই আপনি কেমন দাও দাও করে জ্বলে ওঠেন। মূলত সেই কারণেই আরও হাসি পাচ্ছিল আমার। আমি আপনার রাগ দেখে হেসেছিলাম ঠিকই, কিন্তু আপনি যে আমায় ভুল বুঝে বসে থাকবেন এটা সত্যিই বিশ্বাস ছিল না। পরে দেখলাম সত্যিই ভুল বুঝে নিয়েছেন। ওই ছেলের সামনেই যেভাবে সেইভাবে প্রশ্ন ছুড়ছিলেন। মাথা খারাপ হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। ব্যাস, আমিও কত কি বলে ফেললাম, কিন্তু কষ্ট পেলাম যখন বুঝলাম যে আপনি আমায় অ্যাক্সিডেন্টের জন্য দোষারোপ করছিলেন। আমি সত্যিই অ্যাক্সিডেন্টটা করাতে পারতাম। কিভাবে ভাবতে পারলেন এটা? স্বচ্ছ বোকা বোকা চোখে তাকায়। সুহার গালে চুমু বসিয়ে বউকে মানানোর জন্য বলে, কারণ এই রোহান ওভাবে বলেছিল, আমার দোষ নেই। সুহা ধীর স্বরে জানায়, আমায় কতগুলো দিন এড়িয়ে গিয়েছেন। স্বচ্ছ হেসে সুহার অভিমান দেখে, বলে তুমিও তো এড়িয়ে গেলে। ভাগ্যিস এড়িয়ে গিয়েছিলাম, নয়তো তো কখনোই আর এমন ভালোবাসার রূপ দেখাতে না, সবসময়ই এড়িয়ে যেতে। আবির তখন ঘুমে। বার কয়েক কল এসেছে ফোনে। বিরক্তে চোখ মুখ কোচকে নিয়ে আবির চোখ মেলে তাকায়। ফোনে কাজিন ফিহার নাম্বার দেখে তড়িঘড়ি করেই কল রিসিভ করে, বলে এখন ছাগলের মতো কল দিচ্ছিস কেন? খোঁজ পেয়েছিস ছুটির? ওপাশ থেকে ফিহা জানায়, পেয়েছি বড় ভাইয়া। আবির রাগে দাঁত কিরমির করে, বলে আছে কোথায় ওই বেয়াদব? গ্রামের বাড়ি মানে ছুটিয়াপুদের গ্রামের বাড়িতে ভাইয়া। ফের রেগে শুধায়, ওর সাথে যোগাযোগ হলে বলবি ও যে সব কিছু থেকে আমায় ব্লক করে এভাবে সব কিছু থেকে হারিয়ে গিয়েছে, তার শাস্তি আমি কণায় কণায় পূরণ করে নিব, ওকে? একটু ছাড়বো না। ফিহা উত্তর দেয় না। কিছুটা সময় চুপ থেকে কাচুমাচু স্বরে বলে, ভাইয়া কি হয়েছে? ফিহা বলে ছুটিয়াপুর নাকি বিয়ে ঠিক হয়েছে, তাও ওনার কোনো এক কাজিনের সাথে। ছোটনের থেকেই শুনলাম। ছোটন ছুটির ছোট ভাই, ওর থেকে শুনেছে, যেহেতু মিথ্যে শুনিনি নিশ্চয়ই। তবুও আবির অবিশ্বাস নিয়ে বলে, কি বলবি আবার বল। ওদের পুরো ফ্যামিলি বাড়িতে গিয়েছে। ছোটন কাল এলো, ওর থেকেই জানলাম যে ছুটিয়াপুর বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল নাকি আপুর এঙ্গেজমেন্ট। আবিরের রাগে মাথা থপথপ করে, টকবক করে শিরা উপশিরায় বহমান রক্তকণিকা। শুধায়, ছুটির এত সাহস? ফিহা আরও বলে, ছুটিয়াপুর নিজেই বিয়েটা করার জন্য মাতামাতি করছে। পুরো পরিবার বলছে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে, কিন্তু আপু নাকি একাই জেদ ধরেছে বিয়ে সে করবেই। আবির দাঁতে দাঁত চাপে, বলে করাচ্ছি ওকে বিয়ে। কথাটা বলেই ফোনটা ছুঁড়ে মারে আবির। রাগে কাঁপতে কাঁপতে বলে, খুব সাহস দেখিয়ে ফেলেছিস ছুটি, খুব বেশি। ভেবেছিলাম এবার ভালোবাসার অধ্যায়টা শুরু করব তোকে নিয়ে, তুই হতে দিলে তো মেজাজটাই খারাপ করে দিলি। তুই কি ভেবেছিস এত সহজ নাকি অন্য একজনকে বিয়ে করে নেওয়া? আমি টেরও পাবো না? শুধু দেখ তোকে আমি কতটা কষ্ট দিই এবারে, শুধু দেখবি। স্বচ্ছ আগে আগেই খেয়ে ঘুমিয়ে গেল। আজ সকালে আবিরকে আনতে যাবে। আবির একটু আগেই তাকে জানিয়েছে যে ইমার্জেন্সি ফ্লাইটে সে দেশে ফিরছে, এবং কেন ফিরছে সে কারণটুকুও বলেছে। খবরটা শুনে স্বচ্ছ নিজে বিস্মিত হয়। মনে মনে ভাবে নারী আসলেই অবহেলা পেয়ে সব করতে পারে। যেমন সোহাও ভালোবেসে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেনি। স্বচ্ছ ভাবে যদি কখনো সোহাও এমন কঠিন সিদ্ধান্ত নেয়, যদি কখনো সেও সোহাকে অবহেলা করে বসে, না, সে এবার থেকে দরকার হলে বউকে সারাক্ষণ ভালোবাসবে। তবুও বউ হারাতে দিলে চলবে না। স্বচ্ছ এসব ভাবতে ভাবতেই চোখ বুঝে। অপরদিকে সোহা কিঞ্চিত অবাক হয়। স্বচ্ছের অসময়ে ঘুমিয়ে যাওয়ার কারণ কি তা চিন্তা করে। তারপর নিজেও খাওয়ার সময়ে খেয়ে এসে আলো নিভিয়ে একপাশে শোয়। একদিকে কাত হয়ে শুয়ে স্বচ্ছর ঘুমন্ত মুখটা মৃদু আলোতে পর্যবেক্ষণ করে কিছুটা সময় ধরে। পর মুহূর্তেই অপর পাশে মুখ করে শোয় সোহা।
ঠিক তখনই টের পায় সে স্বচ্ছ ঘুমোয়নি, বরং জেগে আসছে। গোলাপি সুতি শাড়িটার তলেই অবস্থান নিয়েছে স্বচ্ছর অবাধ্য হাত, স্পর্শ করেছে সুহার উদরের মসৃণ ত্বক। পরক্ষণেই কিছুটা কাছে টেনে নিল নিজের দিকে, খোঁচা দাড়ি সমেত মুখটা ঘেঁষে সুহার পিঠে। সুহা তখন কিঞ্চিত কাঁপে, মিনমিনে স্বরে বলে, না ঘুমিয়েও এমন মরার মতো পড়ে থেকে ঘুমের অভিনয় করার মানে কি স্বচ্ছ? সব সময় ঘুমের অভিনয় করেন আপনি। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে এবারে। সুহারে পিঠে সেভাবেই মুখ ঘেঁষে ঠোঁট নাড়িয়ে শুধায়, দেখছিলাম তুমি আমার ঘুমের মাঝে কি কি সুযোগ নাও, তুমি যা সুতরাং সুযোগ সন্ধানী। কথাগুলো বলার সাথে সাথেই স্বচ্ছর ঠোঁট জোড়া বারংবার স্পর্শ করে সুহার পিঠ, সাথে খোঁচা দাড়ির আলতো সংঘর্ষ। সুহা চোখ খিচে কণ্ঠে রাগ নিয়ে শোধায়, আমি সুযোগ সন্ধানী? স্বচ্ছ তখনও মুখ ডুবিয়ে রেখেছে সুহার পিঠে। উত্তরে বলে, সেদিন তো ঘুমের মধ্যে পুরো মুখে হাত বুলিয়ে দেখলে, গলায় অ্যাডামস অ্যাপলে তো আটকে গেল। সুহা এবারে কিঞ্চিত ধমক দিয়েই বলে, স্বচ্ছ কি? মুখ ঘষছেন কেন এভাবে? আপনার খোঁচা দাড়িগুলো লাগছে। স্বচ্ছ এবার মুখ নিয়ে ঠেকালো পিঠ থেকে সুহার কাঁধে, ফিস ফিস স্বরে শুধায়। লাগুক। ফের আবার শুধায় কারো স্বরে। সুহাসিনী। স্বচ্ছ সেভাবেই জড়িয়ে রেখে গমগমে স্বরে শুধায়, শাড়ি পরেছ কেন আজ? সুহাও তৎক্ষণাৎ উত্তর করে, ইচ্ছে হয়েছে তাই। স্বচ্ছ হাসি এবারে, কাঁধে নাক ঘেঁষে শুধায়, নাকি আমায় পাগল করার জন্য? সুহা এবারে ফিরে তাকায়, স্বচ্ছর মুখোমুখি করে মুখ রেখে বলে, আপনি পাগল হয়েছেন? স্বচ্ছ আবছা আলোয় তাকায় তার সুহাসিনীর দিকে। মোহময়ী লাগছে বোধহয় এই মেয়েটাকে। স্বচ্ছর তাকিয়ে থাকতেই ইচ্ছে হয় যেন, ইচ্ছে হয় এই মেয়েটাকে কাছে টানতে, ছুঁয়ে দিতে। কে বলেছিল সারাটা দিন শাড়ি পরে পরে টই টই করে ঘুরে বেড়াতে তার আশেপাশে? বলেছিল স্বচ্ছ? এই যে এখন রাত্রিতে এসে তার বউ বউ ফিলিংস হচ্ছে বউয়ের প্রতি, দোষ কার? স্বচ্ছ বিড়বিড় স্বরেই জানায়, হতে মন চাইছে। সুহা হাসে এবারে, স্বচ্ছের মাথার চুলে হাত রেখে বলে, আপনি তো এমনিতেও পাগল। কথাটা শুনে স্বচ্ছ শান্তভাবেই চেয়ে থাকে। মিনিট খানেক পর আগের মতোই সুহাকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, তুমি কখনো হারাবে না সুহাসিনী, আমার থেকে কখনো হারাবে না, চিন্তাও করবে না, কথা দাও হারাবে না। হুট করে এই কথার অর্থ বুঝে ওঠে না সুহা, তবুও শুধায়, কেন মনে হচ্ছে আমি হারিয়ে যাব? স্বচ্ছ তখন উত্তরে বলে, অবহেলা পেয়ে নারী নাকি জেদ করে সব করতে পারে, যদি কখনো তোমায় অবহেলা করি তবু মেনে নিবে, আমার থাকবে, আমার প্রতি ভালোবাসা যাতে না ফুরায় সুহাসিনী। অবহেলা করবেনই কেন? স্বচ্ছ এবারে ঠোঁট বাঁকায়, সুহার নাকে নিজের নাক ঠেকিয়ে ফিচেল স্বরে শুধায়, ভালোবাসা উচিত তাহলে? সুহা এতক্ষণ দৃঢ় স্বরে জবাব দিয়ে আসলেও এই একটা প্রশ্নেই বোধ করলো তার উত্তর আসছে না, গলা আটকে আসছে। লজ্জা পাচ্ছে কি সে? সুহা তবুও কোনো রকমে শুধায়, যা ইচ্ছা। স্বচ্ছ এবারে আবারও হাসে, নাকে নাক ঠেকিয়ে আগের মতো করেই ফিচেল গলায় জিজ্ঞেস করে, যা ইচ্ছে? শিওর তুমি সুহাসিনী? যা ইচ্ছে করার অনুমতি দিচ্ছ তাহলে? সুহার এই পর্যায়ে ইচ্ছে হয় লোকটার মাথায় ঠাস করে এক থাপ্পড় মারতে। বারবার তাকে লজ্জায় ফেলছে, বারবার ইচ্ছে করেই এমনভাবে বলছে কথাগুলো। সুহার এগিয়েই শুধায়, স্বচ্ছ ইচ্ছে করে এমন করছেন তাই না? লজ্জায় ফেলছেন আমায়? স্বচ্ছ মজার স্বরে শুধায়, লজ্জা পাচ্ছ তুমি? সুহাসিনী লজ্জাও পায়? সুহা তখন ধমকে বলে ওঠে এক মুহূর্তে, মজা করবেন না একদম। আবির ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরেছে ভোর ভোরই, তখনও বাংলাদেশে সকাল হয়ে ওঠেনি। আমির তখনও রাগে হাসফাস করে, কিভাবে যে এতটা সময় সে নিজেকে শান্ত রাখছে তা বোধহয় সে নিজেই বুঝে ওঠে না। আমির শান্ত প্রবৃত্তির ঠিক, তবে প্রচণ্ড রেগে গেলে ওকে মানানো কঠিন। ছুটির বোধহয় ধারণাও নেই আবিরের এই রাগটা কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তার উপর। আবির স্বচ্ছকে আগেই জানিয়েছিল যে দেশে ফিরছে। স্বচ্ছ সে অনুসারে গাড়ি নিয়ে এসেছিল বন্ধুকে নিয়ে যেতে। অবশেষে যখন বন্ধুকে দেখতে পায় তখনই এগিয়ে আসে, হেসে শুধায়, তোর বউ তো আমার বউয়ের থেকেও ডেঞ্জারাস রে আবির, এতকাল সহজ সরল সেজে এখন এই কঠিন রূপ, সাংঘাতিক। আবিরের মন মেজাজ ভালো নেই, সঙ্গে ব্যাগপত্র তেমন কিছুই আনেনি সে। মন মেজাজের এই তিরিক্ষি অবস্থার মাঝে স্বচ্ছর কথাটা তার কাটা গায়ে নুন ফেলার মতোই বোধ হলো। শক্ত গলায় গাড়িতে উঠতে উঠতে শুধালো, তোর বউয়ের তো বান্ধবী, আগে ছুটি বেয়াদব এমন ছিল না, আমি নিশ্চয়ই তোর বউয়ের ছুটিকে এমন বেয়াদব বানিয়েছে।
স্বচ্ছ নিজের বইয়ের এহেন অপমান মেনে নিতে পারে না যেন, মুখ ভেঙিয়ে বলে, এখন যত দোষ সব আমার বউয়েরই, তাই না? আবিরও দাঁতে দাঁত চেপে শুধায়, সব দোষ তোদের। তোর বউ খোঁজার চক্করে আমার ফিউচার বউ আমায় ভুল বুঝে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, হারামি। স্বচ্ছ বিরোধী স্বরে বলে, মোটেই না, বরং আমার বউ খোঁজার চক্করে তোর সাথে ছুটির সম্পর্ক ভালোই হয়েছিল। মাঝখানে তুই কি করেছিস তুই ভালো জানিস। আবির ভাবে, সত্যি তো, সম্পর্ক তো সুন্দর হচ্ছিল, ছুটি তো তখনও ঠিকঠাক ছিল, কথা বলতো, এমনকি হসপিটালেও তো ঠিক ছিল। তারপর হুট করে কি হয়ে গেল ছুটির? সেদিন যে হসপিটালে এই ব্যস্ততম সময়ের মধ্যে ছুটির প্রতি সে নিরাগ্রহতা দেখিয়েছে, তার কারণেই কি? এই অবহেলাটুকুর কারণেই কি এমন শাস্তি? আবির বুঝে ওঠে না। পর মুহূর্তে বন্ধুদের উপর দোষ চাপিয়ে বলে, কিছুই করিনি, সব তোদের বদের হাড্ডিগুলার দোষ। এখন আমার বউ আমায় ফিরিয়ে দিবি যেভাবেই হোক। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, মনে হচ্ছে যেন বিয়ে করা বউ তোর। আবির তৎক্ষণাৎ উত্তর করে, বিয়ে করা বউয়ের থেকেও ইম্পর্টেন্ট, তুই বুঝবি না। সব তো তুই বুঝিস। আবির রেগে তাকায়, বলে এবারে, তো তুই বুঝিস? স্বচ্ছ এবারে ঝগড়া এগোয় না, বরং শুধায়, মাথা ঠান্ডা করে আগে ভাব ছুটির এঙ্গেজমেন্ট হয়ে গেল কিনা। আবিরের দাঁত কিরমির করে। ছুটির এঙ্গেজমেন্ট হলে সর্বপ্রথম সে ছুটিকেই মেরে ফেলবে, দ্বিতীয়ত নিজে মরবে। বলে, হবে না, এই 7 সকালে এঙ্গেজমেন্ট অবশ্যই হবে না। স্বচ্ছ ফের বলে, ধর হয়ে গেলে। আবিরের এই মুহূর্তে স্বচ্ছর গালে চর বসাতে ইচ্ছে হয়, অথচ বসায় না। বলে, তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? ছি, তোর এই বিপদে আমি ফাইজলামি করব মনে হয় তোর? তাই তো মনে হচ্ছে আমার। স্বচ্ছ এবারে রেগে তাকায়, বলে ওঠে, আবিরের বাচ্চা আবির, 7 সকালে বউ রেখে চলে এসেছি তোর বউ উদ্ধার করতে। ফাইজলামি করার হলে নিশ্চয়ই আসতাম না, ছোটনকে পাঠাতাম না অনুষ্ঠান আটকাতে। আবির এবারে আগ্রহ নিয়ে শুধায়, ছোটনকে কি বলে পাঠিয়েছিস? স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, বলে, কিছুই বলিনি, ওকে বাসে তুলে দিয়ে বলেছি ওর আপুর এঙ্গেজমেন্টটা যাতে জমিয়ে খেয়ে আসে। কি ভালো বলেছি না? তোর উচিত ছিল ওকে এঙ্গেজমেন্ট আটকানোর জন্য বলা। আবির আর স্বচ্ছরা ছুটিদের গ্রামের বাড়িতে পৌঁছায় দুপুরের আরও পরে। রাস্তায় জ্যাম ছিল। আবির ততক্ষণে কপাল চাপড়ায়, যদি এঙ্গেজমেন্টটা হয়ে যায় এর আগে তার গাড়ি অবধি ভেঙে ফেলতে মন চাইছিল। রাস্তায় বা আজই এত জ্যাম থাকতে হবে কেন? আজই এত লেট হতে হবে কেন? আবির ভেতরে ভেতরে রাগে গিজগিজ করলেও বাইরে তাকে দেখাই শান্ত, চোখ দুটো রক্তিম ঠেকছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে এই মানুষটা এই মুহূর্তে সবাইকে কঠিন রূপ ধারণ করে আছে। সবচাইতে কঠিন রূপ ধারণ করে আছে। আবির পা বাড়ায়, ছোটনের থেকে জেনে নিয়ে ছুটির জন্য বরাদ্দকৃত রুমে গিয়েই চোখে পড়ে ছুটিকে। বিছানায় বসে আছে, পরনে খয়েরি রঙের দামি শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, সাথে আবার কানে গুজেছে গোলাপ ফুল। নিঃসন্দেহে সুন্দর দেখাচ্ছে ছুটিকে। তবে আবিরের কাছে এই মুহূর্তে সবচেয়ে তিক্ত দৃশ্য ঠেকে ছুটির এই সাজগোজটাই অসহ্য ঠেকে। অন্য পুরুষের জন্য সেজেছে, অন্য পুরুষের জন্য এত বেশি টানোর। আবির এগোয়, গম্ভীর মুখ চাহনি নিয়ে ছুটিকে কয়েক সেকেন্ড দেখে নিয়েই আচমকা হাত চেপে ধরে, দাঁড় করায় তার সামনে। পর মুহূর্তেই এক হাত দিয়ে ছুটির গাল চেপে ধরে, গম গম স্বরে শুধায়, বলছিলাম না আমায় ঠকানোর সাহস করিস না ছুটি? বলেছিলাম কি না? তুই সেই সাহসটাই করলে। এত সাহস তোর? ছুটির গালটা এত জোরেই চেপে ধরা হলো যে ব্যথায় কুঁকড়ে উঠল সে। আবিরকে এই মুহূর্তে প্রত্যাশা করেনি এটা যেমন ঠিক, তেমনি আবিরের এমন আক্রমণও প্রত্যাশা করেনি সে। সাথে আবিরের শান্ত অথচ ধীর স্বরে বলা কথাগুলো যেন হৃদয় কাঁপিয়ে তোলে। ছুটি ব্যথায় টলমল স্বরে শুধায় এবারে, আবির ভাই, আমি ব্যথা পাচ্ছি মুখে। আবির হাসে, শান্ত গম্ভীর গলায় শুধায়, এইটুকু ব্যথাই সইতে পারছিস না, অথচ তুই জানিসও না এই দুঃসাহস দেখানোর জন্য তোর কপালে ঠিক কতখানি দুঃখ লেখা আছে ছুটি। সইতে পারবি তো? আবিরের কথাটা মুহূর্তেই ছুটিদের পরিবারের সবাই জানল। বাড়ির প্রত্যেকটা লোক যখন বহিরাগত এই ছেলেটার এবং ছেলেটার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারল, তখনই ছুটির বাবাও বিষয়টা জানতে পারল।
হুড়মুড় করে মেয়ের ঘরে আসতেই চোখে পড়ল মেয়ের টলমল করার চাহনি। আর একটু হলেই বোধহয় কান্না করে দিবে। আবির তখনও ছুটির গাল চেপে দাঁড়িয়ে কিছু বলছিল। তোফায়েল সাহেব মেয়ের চাহনি আর নীরব কান্না সইতে না পেরে মুহূর্তেই ছুটির পাশে গিয়ে দাঁড়ালো। আবিরের হাত ধরে সরানোর চেষ্টা চালিয়ে বলে উঠল, আবির, তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার? তোমাকে এতটুকু সাহস হয় কি করে যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি শাসাচ্ছ? আবির এই মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছুটির গাল ছেড়ে হাত ঠিক করে তাকায় তোফায়েল সাহেবের দিকে। ব্রু উঁচিয়ে টান টান স্বরে বলে ওঠে, আপনার সাহস হলো কি করে ওকে অন্য ছেলের হাতে তুলে দিতে? প্রস্তাব দেইনি আমার পরিবার রিজেক্ট করেছিলেন আপনি। বলেছিলেন মেয়ে এখন বিয়ে করতে চাইছে না, আর এদিকে চুপি চুপি মেয়েকে অন্য ছেলের হাতে তুলে দিচ্ছেন। আমাকে কি যোগ্য মনে হয়নি আপনার? তোফায়েল সাহেব এবারে গম্ভীর দৃষ্টিতেই তাকালেন আবিরের দিকে। সচরাচর ছেলেটাকে এভাবে রাখতে উনি দেখেননি, কখনো এভাবে কথা বলতেও দেখেননি। আজ দেখলেন, তবুও গম্ভীর স্বরে বললেন, কাকে যোগ্য মনে হবে সেটা তো আমাদের বিষয়। বীর, তুমি প্রস্তাব দিয়েছ মানে যে তোমার সাথে বিয়ে দিতে হবে কথা ছিল। তাছাড়া যেখানে আমার মেয়ে রাজি নয় সেখানে কিসের বিয়ে? আবির হাসে আর ছুটির দিকে তাকায়। ব্রু উঁচিয়ে ছুটির দিকে চেয়ে থেকে শুধায়, আপনার মেয়ে কি এখানে রাজি? শিওর আপনি? তোফায়েল সাহেব এবার আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করলেন, পাত্রও নিজে পছন্দ করেছে এবং বিয়ের আয়োজনটা আমরা ওর কথাতেই করতেছি। আবির, কথাটুকু বলে আবির ছুটির দিকে বাঁকা চোখে তাকায়। বাহ, এত বছরের ভালোবাসা উধাও, নিজের পছন্দেই বিয়ে করছে তাহলে? নিজেই পাত্র পছন্দ করেছে? আবির ছুটির দিকে তাকায়, ব্যঙ্গ স্বরে বলে ওঠে, তাই নাকি? তো তোর পছন্দ করা সে লাল টুকটুকে বরটা কোথায় রে ছুটি? একটু দেখা। এত দূর ছুটে এলাম, বর না দেখে চলে যাব নাকি? ছুটি টলমল চাহনিতেই তাকায় আবিরের দিকে। চোখ জোড়া অসম্ভব লাল ঠেকছে, চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে কপালে। কেমন অগোছালো উন্মাদ লাগছে এই আবিরকে। ছুটি মনে মনে ভয় পায় এই আবিরকে দেখে। চোখের শীতলতা বলে দিচ্ছে মানুষটার ভেতরটা ঠিক কতটা ভয়ানক ঠেকছে এই মুহূর্তে। ছুটি শুকনো ঢোক গিলে ধীর গলায় শুধায়, আসেননি? আবির এবারে হেসে ওঠে। মূলত স্বচ্ছ যখন ছেলেটাকে সকালে পাঠিয়েছিল, বরকে আটকানোর জন্যই পাঠিয়েছিল। বেচারা বর মাঝখান দিয়ে ফেসে গেল। আবির অবশ্য তা জানে না, তবে বর আসেনি শুনে ব্যঙ্গ স্বরেই বলতে লাগলো, আসেইনি? বাহ বাহ, কি বর পছন্দ করলি? আসলেই না একবারে। আমি তো ভাবলাম তুই এঙ্গেজমেন্ট সেরে বসে বসে রিং দেখছিলি। কথাটা বলেই হাসি সে। ছুটির হাতটা টেনে নিয়ে দেখে রিং আছে কিনা। ছুটি এমন আচরণ দেখে কিঞ্চিত ইতস্তত বোধ করে। রোদ হয়ে আসা গলায় কোনো রকমে শুধায়, আবির ভাই। আবিরের মাথায় তখন আগুন জ্বলছে, বলা চলে রক্ত টকবক করছে যেন। রাগে জেদে যখন মাথার ঠিক নেই, ঠিক তখনই ছুটির এই ডাকটা তার রাগ দ্বিগুণ করলো। চিৎকার করে ধমকে উঠল আবির, চুপ, একটা কথা বলবি না তুই। তোফায়েল সাহেব বিস্ময় নিয়ে চাইলেন, তারই সামনে তার মেয়েকে এই ছেলেটা এমনভাবে ধমক দিচ্ছে কোন অধিকারে? এই ছেলের কাছে উনি মেয়ে দিবেন? এই ছেলের তো রাগেরই শেষ নেই। তোফায়েল সাহেব মুহূর্তেই বলে উঠলেন, তুমি আমার মেয়েকে আমার সামনে ধমকাচ্ছ আবির? আবির হাসে, ঠোঁটে দিয়ে বলে উঠে, হ্যাঁ, ধমক দিচ্ছি আঙ্কেল। কি করব বলুন? আপনার মেয়েকে যত্ন করে বললে তো শোনে না। কত যত্ন করে যাওয়ার আগে বললাম বিয়ে করি, বিয়ে আমায় বউ হবি। আপনার মেয়ে সুন্দরভাবে এড়িয়ে গেল। আবারও ভয় পেলাম হারিয়ে ফেলবো না তো মেয়েটাকে। বাসায় বলে প্রস্তাব পাঠাবলাম, তাও কৌশলে আপনারা আমায় ঠকালেন। আর এখন তো এক প্রকার ষড়যন্ত্র করেই ঠকাচ্ছেন না বলুন? তোফায়েল সাহেবকে এবারে বিভ্রান্ত দেখালো। ঠকাচ্ছেন? কিভাবে ঠকাচ্ছেন? এমন তো কথা ছিল না যে ছুটি আর আবিরের বিয়েটা হবেই, কিংবা ছুটি আর আবিরের কোনো সম্পর্কও ছিল না। তাহলে? উনি বললেন, তোমার আর ছুটির কোনো সম্পর্ক ছিল না আমার জানা মতে। আবির এবারে রাগে কপাল ঘষে রাগ শান্ত করার চেষ্টা করে। অতিরিক্ত রাগ লাগছে তার, ইচ্ছে হচ্ছে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে ফেলুক। আবির রাগ থাকা সত্ত্বেও শান্ত স্বরে বলতে চাইল, আপনার মেয়ে আমায় এত বছর যাবৎ ভালোবেসেছে। বলেছিলাম আমি ভালোবেসেছে যেহেতু বিয়েও করতে হবে। এখন বলুন এখানে কাজে পাওয়া যাবে কি না? না পাওয়া গেলেও সমস্যা নেই। স্বচ্ছ আর ছোটন
গেছে কাজে আনতে। তোফায়েল সাহেব এ পর্যায়ে রেগে উঠলেন, দাঁতে দাঁত চেপে শুধালেন। এবার বাড়াবাড়ি হচ্ছে আবির, তামাশা করার একটা লিমিট থাকে। আবির ভ্রু বাঁকিয়ে তাকায়, কণ্ঠ গম্ভীর করে চাহনি টান টান করে শুধায়। আপনার কেন মনে হচ্ছে আমি তামাশা করছি? তামাশা করলে এত দূর ছুটে আসতাম না আমি। তোফায়েল সাহেব এই পর্যায়ে আবিরের রাগের কাছে চুপ হলেন। বিষয়টা ঠান্ডা মাথায় সামলানোর বুদ্ধি খুঁজলেন। আবিরকে শান্ত করার উদ্দেশ্যে শান্ত স্বরে জানালেন। গ্রামের লোকজন খারাপ বলবে, তুমি এখন বাসায় যাও, আমরা পরে এ বিষয়ে কথা বলবো আবির। আবির মানল না। বহু মেনে এসেছে সে, কিন্তু বিনিময়ে তাকে বারবার মিথ্যে বলে দমিয়ে রেখেছে। কি নিশ্চয়তা আছে যে সে যাওয়া মাত্রই ছুটি বিয়েটা করে ফেলবে না? শক্ত স্বরে জানালো। কোন পরের টরের কাহিনী নেই। আজ হয়তো আপনার মেয়েকে বিয়ে করে বাসায় ফিরবো, আর নয়তো আপনার মেয়েকে খুন হয়ে রেখে যাব, দুটোরে একটা। তোফায়েল সাহেব এবার শক্ত গলাতেই বললেন। আবির। ঠিক তখনই স্বচ্ছ আর ছোট নীলু মধ্যবয়স্ক এক কাজীকে নিয়ে। আবির তা দেখে হাসে, বলে। কাজী এসে গেছে, অনুমতি নিয়ে নিন আঙ্কেল, বিয়েটা করে নেই। তোফায়েল সাহেব এই মুহূর্তে কি করবেন বুঝে উঠলেন না যেন। একবার ছুটির দিকে চাইলেন, মেয়েটা ভয় পাচ্ছে বোধ হয়। আবার আবিরের দিকেও তাকালেন। এই রাগ জেদ বলে দিচ্ছে ছেলেটা ওনার মেয়েকে ভালোবাসেন, কিন্তু তবুও একটা কিন্তু তো থেকেই যায়। বাবা হন তিনি। তাই তো শান্তভাবে বিষয়টা ঘুরানোর জন্য এক গ্লাস পানি এনে আবিরের সামনে ধরে বলেন। দেখো আবির, মাথা ঠান্ডা করো, পানিটা খাও, শান্ত হও। আমরা বড়রা আছি বিষয়টা আলোচনা করতে। আমার মনে হয় আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। আবির পানির গ্লাসটা হাতে নিল, ঠিক তবে শান্ত হলো না। তাকালো ছুটির দিকে। চোখাচোখি হওয়া মাত্রই দৃষ্টি সরালো মেয়েটা। আবির সেভাবে থেকেই শুধায়। হলে আজই হবে বিয়েটা। এই পর্যায়ে তোফায়েল সাহেব একটা কঠিন কথা বলে ফেললেন। ছুটি তোমার বিয়ে করতে রাজি নয়? ব্যাস, এই কথাটা শুনে আবিরের হাত পা চিরচির করে উঠল। ছুটির প্রতি জন্ম নিল ক্ষোভ। ইচ্ছে হলো এক থাপ্পড়ে গাল লাল বানিয়ে দিতে। আজীবন ভালোবেসে এখন এসব নাটকের মানে হয়? নাটকে যখন করবি ভালোবাসলি কেন? আবির সরাসরি দাঁড়ায় ছুটির সামনে, পকেটে হাত গুজে ছুটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। সত্য করে বল, রাজি নোস তুই? তোকে কেউ বাধ্য করেছে ছুটি? কেউ কি জোর করেছে তোকে, বল? ছুটি তাকায় আবিরের দিকে। ভার্ত সে লাল রঙা চোখে তাকাতে ভয় হয় তার, কেঁপে উঠে। সে এই শীতল চাহনি কত কি ভয়ানক গল্পের সমন্বয় ঘটাচ্ছে। ছুটি কাপা সরেই উত্তর করল। না। আবির উত্তরটা শোনার আশাই ছিল না, তবুও শুনতে হলো। দাঁত কিরমির করে তার রাগে, চোয়াল শক্ত হয়ে আসে, বলে। তাহলে রাজি নস তুই? বিয়ে করতে চাস না, শিওর তো? ছুটি এবারেও কাপা স্বরে উত্তর করে। শিওর। কথাটা বলতে দেরি হলো ঠিক, তবে আবিরের হাতের কাছের গ্লাসটা ভেঙে গুড়িয়ে যেতে সময় লাগলো। হাতের মধ্যে সেভাবেই ভেঙে গুড়িয়ে গেল। মুহূর্তেই ধারালো কাজগুলো বিঁধল আবিরের হাতে। লাল টকটকে রক্তে রক্তাক্ত ঠেকলো হাতটা। টপাটপ রক্ত পড়ে রক্তিম হচ্ছে ফ্লোরটাও, তবুও যেন ব্যথা নেই। আবির শক্তপোক্ত স্বরেই জবাব দিল। ওকে ফাইন, হয় আজ তোকে বিয়ে করব, আর নয়তো মরবো, দুটোর একটা। তুই জানিস ছুটি, তুই জানিস না আবিরের কতটা জেদ। ছুটি ভয় ভয় চোখে তাকিয়েই কেঁদে ফেলে। কতগুলো রক্ত পড়ছে, কতগুলো কাজ এখনো আবিরের হাতের মুঠোয়। ছুটি হাত বাড়ায়, টলমলে চাহনি ততক্ষণে কান্নায় রূপ নিয়েছে। কোনো রকমে বলে। আবির ভাই, হাত কেটে রক্ত পড়ছে, কষ্ট হচ্ছে তো আপনার, এদিকে দিন। আবির হাত এগোয় না, বরং তাচ্ছিল্য হেসে জবাব করে। পড়ুক, তাতে ভাবতে হবে না। আবিরের হাত থেকে তখনও টপাটপ রক্ত গড়াচ্ছে। গ্রামের মানুষের মাঝেও ততক্ষণে জানা হয়ে গেছে এবারের কাহিনী। কিছু মানুষ আবার উৎসাহ নিয়ে রুমে এসে ভিড়ও করেছে কাহিনী দেখার জন্য। ছুটি সেসবের তোয়াক্কা করল না, বরং বোকা ছুটি প্রিয় পুরুষের এহেন আঘাত সহ্য করতে পেরেই ছটফট করল। চোখ গড়িয়ে পড়ল নোনা পানি। মেয়েটার ফর্সা মুখ ততক্ষণে রক্তাভ হয়ে উঠল। আহাজারির স্বরে এগিয়ে এসে আবিরের হাত ধরার প্রচেষ্টায় বলে উঠল। এসব পাগলামি আপনাকে মানাচ্ছে না আবির ভাই, এসব করে লাভ হবে কিছু, বুঝুন একটু। আবির হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে নেয়, কঠিন স্বরে শুধায়। বললাম না তোকে না ভাবতে, কথা কানে যায়নি? ছুটি টলমল চোখে চেয়েই থাকে, নরম গলায় বলে।
ব্যান্ডেজ করাই তো উচিত হাতটা। আবারও কঠিন স্বর আবিরের। সেটা আমি বুঝবো। ছুটির এই পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে, জিভ ভিজিয়ে সহজ করে উত্তর করে। আবির ভাই অযথা জেদ করছেন। আবির তিরিক্ষি মেজাজে শুধালো। আমাকে ছোট বাচ্চা লাগছে। ছুটি মায়াময় চাহনিতে তাকায়, কি ভীষণ নরম গলায় ডাকে। আবির ভাই। অন্যদিন হলে হয়তো ডাকটা শুনে আবির খুশি হতো, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাকটা আবিরের সহ্য হয় না। গা জ্বলে ওঠে যেন এই ডাকটাই। দাঁতে দাঁত চিবিয়ে বলে ওঠে, ভুলাবি না আমায়, একদম ভুলাবি না। এত বছর যে বোকা বোকা চাইনি দিয়ে আমার ভুলিয়ে এসেছিস, তা মনে পড়েছিস? আমি তোর ভুলবো না তোর মায়াময় চাহনিতে। এই পর্যায়ে এসে ছুটি তাচ্ছিলের হাসি হাসে। আবির ভাই কখনো তার মায়াময় চাহনি মনোযোগ দিয়ে দেখেছিল? কখনো পাত্তা দিয়েছিল কি? কখনো কি ছুটির চাহনিকে এটুকু গুরুত্ব দিয়েছিল? আজ হঠাৎ চাহনি দিয়ে ভুলানোর প্রশ্ন কেন? ছুটি তাচ্ছিল হাসে, উত্তর করে, আপনার চাহনিতে কোনো কালে ভুলিনি আবির ভাই। কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গে রুমের দরজায় দাঁড়ানো গ্রামের মানুষগুলোকে ঠেলে ঠুকলো এক রাগে জেদে ফেটে পড়া পুরুষ, সাথে তার ভদ্র ভোলা ছেলে। পরনে জামা কাপড় থেকে বোঝা যাচ্ছে ছেলেটার সাথে ধস্তাধস্তি হয়েছে। শার্টে কোথাও ধুলো, কোথাও কাদা, আবার চোখের চশমাটারও একটা গ্লাস ভাঙা। ছুটি তাকায়, ছেলেটা সেই যার সাথে তার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। ছেলের এহেন পরিস্থিতি নিয়ে ভাবতে গিয়েই ছেলের বাবা তেড়ে এলেন। ছুটির বাবাকে সাক্ষী করে বলে উঠলেন তেরি গলায়। তোফায়েল সাহেব তাকালেন। ছেলেটার এহেন অবস্থা দেখে রেগে তাকালেন নিজের ছেলের দিকে। এই অবস্থা ছোটন করেছে? ছোটন? একে এত সমস্যা? তার উপর ছেলের এই কাণ্ডের রাগে দাঁত কিরমির করে তোফায়েল সাহেবের। পর মুহূর্তে আবার রাগ হজম করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিত মানুষটাকে শান্ত করার চেষ্টা চালিয়ে শান্ত স্বরে বললেন, তুমি ভুল ভাবছ মোন্তাহের, ছোটন এমন কিছু করবে না কখনো। ততক্ষণে আবির এগিয়ে এসেছে। ছেলেটাকে আগা গোড়া পর্যবেক্ষণ করতে করতে ব্যঙ্গস্বরে তোফায়েল সাহেবকে শুধালো, আঙ্কেল, এই নাকি আপনার মেয়ের জামাই, সরি আপনার মেয়ের পছন্দ করা ছেলে, এই উন্নত মানের ছাগলটা। ছেলের বাবা এই পর্যায়ে তেতে উঠলেন, চিৎকার করে বললেন। আবির হাসে, ছেলেটার সামনে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আহ আঙ্কেল, রাখছেন কেন? আপনার ছেলেকে মোটেও অপমান করিনি আমি। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলের নামটা বোচা কেন? আমার নাকটা দেখুন, সুন্দর না? আপনার ছেলে তো আমার চাইতে একটু খাটো। এই ছুটি, তোর পছন্দের ছেলে কই? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন তোর মতো? তোফায়েল সাহেব বরাবর রাখছেন, না পারছেন রাগটা প্রকাশ করতে, না পারছেন হজম করতে। গ্রামের এতগুলা মানুষের সামনে নিজের পরিবারের এহেন অবনতি দেখে তোফায়েল সাহেবের ইচ্ছে হলো রাগে সব শেষ করে দিতে, তবুও পারলেন না। শীতল অথচ ধমক স্বরে আবিরকে শুধালো, আবির। আবির এই শীতল ধমকের অর্থ না বুঝলেও ছুটি আর ছোটন বুঝে। ছোটন এগিয়েও গেল আবিরকে মানাতে, অথচ আবির পাত্তা দিল না, বরং বেশ আয়েশ করে বলে ওঠে, উফ আঙ্কেল, আপনিই বলুন, আপনার মেয়ের জামাই হিসেবে কে পারফেক্ট বলুন তো, আমি নাকি এই ছাগলটা? ছেলের বাবা এবারেও রাগলো, মুহূর্তেই হুঙ্কার ছেড়ে বলল। তোফায়েল সাহেবের কপালে রক্তটা ফুলে উঠেছে ইতোমধ্যেই, নাক হয়ে উঠেছে লাল। আবির তাতে পাত্তা না দিয়ে ব্যঙ্গ করে ছেলের বাবাকে বলে, তো আপনার ছেলের কি মুখ নেই আঙ্কেল? সে বলতে পারবে না এটা, আপনি কেন তার হয়ে কথা বলছেন বলুন তো? কথাটা বলে আবার ছুটিকে উদ্দেশ্য করে শুধাই, ছুটি, তোর পছন্দের ছেলে আবার বোবা টোবা নয় তো? ছুটি এতক্ষণ বাবার রাগ পর্যবেক্ষণ করছিল। ভেতরে ভেতরে যে রাগে মানুষটা ফেটে পড়ছে তা আর বুঝতে বাকি নেই তার। ছেলের বাবা আবারও বলে। আবির ফের তর্ক জুড়ে, আপনি কি শিক্ষা দিয়েছেন ছেলেটাকে? অন্যর পছন্দ করা মেয়েকে টুপ করে বিয়ে করে ফেলা? কথাটা বলেই ছেলেটার চুলে হাত চালিয়ে সেট করতে করতে বলে ওঠে, এই যে ছাগল, এ কি তোর শার্টে ময়লা বর্বর লাগছে না তো? রিংটা কি করলে? এঙ্গেজমেন্টটা সারবে না? এ কি চশমার একটা গ্লাসও তো ভাঙা, আমি পরে দেখি তো একটু কত পাওয়ারের চশমা। এই পর্যায়ে তোফায়েল সাহেব আর সহ্য করতে পারলেন না, চেঁচিয়ে আবিরকে বলে উঠলেন, তামাশা হচ্ছে এখানে আবির। প্রথমে থেকে বলছি আমরা এসব নিয়ে পরে কথা বলবো, বলছি কি না? তারপরও আমাকে এভাবে সবার সামনে ছোট করছে কেন?
আমি তো বলিনি ছুটিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিব, বলছি? আবির মানল না, বরং রেগে কাঁপতে থাকা তোফায়েল সাহেবের সামনেই বিরক্ত স্বরে গলা উঁচিয়ে বলে ওঠে, উফ, আস্তে কথা বলতে পারেন তো আঙ্কেল, এমন চিৎকার করে বলছেন কেন? তাছাড়া আমি কি ছোট বাচ্চা? আপনাকে আপনার মেয়েকে কাউকেই আর বিশ্বাস করব না। হয় মেয়ে দিবেন, বিয়ে করব, নয়তো আপনাকেও দেখে নিব। কথাগুলো বলা শেষ হলো ঠিক, তবে আবিরের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। মেয়েলি হাতের একটা ধীরচর গালে পড়তে আবির অবিশ্বাস্য চাহনিতে তাকায়। চুরি তখন রাগে জেদে বলতে থাকে, সমস্যা কি আপনার? পোলা বকছেন কেন এমন? দোষটা আমার। আব্বুকে অসম্মান করছেন কোন সাহসে? আব্বুর সাথে গলা উঁচিয়ে কথা বলছেন, এত সাহস? আবির ভাই, এতক্ষণ যাবৎ অনেক ভালো ব্যবহার করেছি, আর নয়, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমি আপনাকে ভালোবাসি না, যেটুকু ছিল সেটুকু আবেগ। এখন বোধ হয়েছে যে আবেগ দিয়ে জীবন চলে না। আবির ফুসফুস করে রাগে বিড়বিড় স্বরে বলে, ছলনাময়ী, একটু আগে আমার হাত কাটা দেখে কি ছলনাটাই না করলে, এখন আবার নিজের ফর্মে ফিরে এলি। ভালো লাগছে না। এই ছেলেকে খুব ভালো লাগছে। ফাইন, এক্ষুনি এই ছেলেকে বিয়ে করবি।